লাল জুব্বাটা যখন আমি বাড়িতে নিয়ে গেছি, মা দেখে আর অঝরে কাঁদে, দেখে আর কাঁদে। তুমি কাঁদতেছো কেন? তোমার ছেলে তো বেঁচে আছে। আমার ছেলে বেঁচে আছে, কিন্তু আমার ছেলেকে বাঁচাইতে গিয়ে যে মারা গেছে সে কোথায়? আপনাকে বাঁচাইতে গিয়ে আপনার সহযোদ্ধা আপনার সাথে আন্দোলনে আসছে এবং সে আন্দোলনে আছে এমন একটা পার্সন আপনার চোখের সামনে লুটিয়ে পড়লো এবং আমার বুকের উপরে তার শরীরটা ভূমিকম্প হইলে যেভাবে কাঁপে, থর করে কাঁপতেছে। আমি মাথার 2 ছিদ্রটা আঙ্গুল দিয়ে ধরে রাখছি শুধু রক্তটা বন্ধ করার জন্য। পুরা জুব্বা রক্তে রঞ্জিত হয়ে গেছে। আমি চিৎকার দিয়ে, লাশটা ধরে চিৎকার দিয়ে কান্না করতেছি। আমার সাথে যে আন্দোলনে যাচ্ছে সে পরের দিন হয়তো বা মৃত্যু। আমার সাথে যে যাচ্ছে তার চোখ নাই। তো এই আন্দোলনে যে বুলেট আমার বুকে লাগবে না এর কোনো নিশ্চয়তা নাই। ভিতরে এমন একটা জিদ কাজ করতেছে যে শহীদ হওয়াটাই কেমন সব থেকে মূল বিষয় হয়ে দাঁড়ায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি রক্তাক্ত জুলাই উপলক্ষে ইনসাফের বিশেষ আয়োজনে। আজকে আমাদের অতিথি 2024-এর সে আন্দোলনে সাদা জুব্বায় লাল রক্ত নিয়ে যিনি পরিচিতি লাভ করেছেন এবং যার এই গল্পটা অন্তর্বর্তী সরকার যেটাকে নিয়ে ডকুমেন্টারি পর্যন্ত তৈরি করেছেন, তিনি আছেন আমাদের সাথে মাকসুদুর রহমান। আজকে তার সাথে আমরা কথা বলবো, তার সেই সময়কার স্মৃতিগুলো আজকে আমরা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একদম শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার যে পরিচিতিটা হলো আপনার সাদা জুব্বায় লাল রক্ত, এই পুরো গল্পটা আসলে শুনতে চাচ্ছি। দেখুন, এই লাল রক্তটা হচ্ছে, এটা বিশেষতভাবে আমার না, এটা আমার এক সহযোদ্ধা শহীদ ভাইয়ের। এখানে এই ঘটনাটা মূলত 5 তারিখে যখন আপনারা জানতে পারলেন যে ঢাকা অভিমুখে সমস্ত বাংলাদেশের মানুষ রওনা হয়েছে, ঠিক তখন আমাদের যেহেতু আন্দোলনের স্পট ছিল যাত্রাবাড়ি, ওই সময়টাতে সকাল থেকে দুপুর পর্যন্ত মানুষের উপস্থিতি ছিল। কিন্তু যাত্রাবাড়ি যে টোল প্লাজাটা আছে ঠিক ওই বরাবর মানুষের সমাগম ছিল। ওইখান থেকে আমরা যতদূর শুনেছি কাশপুর ব্রিজ পর্যন্ত নাকি লোকজন ছিল, কিন্তু এর এই পাশে আসতে পারতেছিল না। আমরা জোহরের নামাজ পড়েছি রাজপথে। জোহরের নামাজের পর আমরা পরামর্শ করলাম যে আমাদের তো সামনে আগাইতে হবে, এখন কি করা যায়। সামনে বিপুল সংখ্যক পুলিশ এবং লীগ বাহিনীর অনেকেই ছিল। তারা একেবারে মারমুখী ভঙ্গি নিয়েই সেখানে অবস্থান করতেছিল। তা একটা আজানের পরে আমরা নামাজ পড়ে ফেলি। তা নামাজের শেষে জানতে পারি যে শেখ হাসিনা পদত্যাগ করছে এবং 3টার সময় সেনাপ্রধান ভাষণ দিবে। তা আমরা ওই জিনিসটা তো খুবই আনন্দের একটা সংবাদ ছিল, কিন্তু আমরা ওইখানে আনন্দ উদযাপন করতেছি ঠিক আছে, কিন্তু আমরা অতিক্রম করতে পারতেছি না, সামনে আগাইতে পারতেছি না, কারণ সামনে প্রচুর পরিমাণ পুলিশ। তা আমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে পুলিশ কেন এখানে? এই স্থানটা কোথায়? এটা হচ্ছে যাত্রাবাড়ি যে টোল প্লাজা। আচ্ছা, যে টোল প্লাজা আগুন দিয়ে পুড়ে দেওয়া হয়েছিল, ওই যে ঢালোটায় এসেই যেই টোল প্লাজাটা আর কি। তা আমরা ওইখানেই আছি। ওইখানে তো সব ফাঁকা হয়ে গেছিল, সব কিছুই নাই হয়ে গেছিল। তা আমরা ওইখানে অবস্থান করতেছি। তা ওই দনিয়া কলেজের যারা আছে, তারপর আশপাশের বিভিন্ন কলেজের যারা আছে, তাদের সাথে আমরা কথা বলছি যে কী ব্যাপার, এখানে পুলিশ যায় না কেন? তা বলছে ভাই এই পিছন দিক থেকে একটু চাপ দিতে হবে, নাইলে যাবে না। তা আপনারা জানেন যে যাত্রাবাড়ি মাদ্রাসার যে রোডটা, খালপাড় বলে, খালপাড় যে রোডটা, এই রোডটার পরেই কিন্তু হচ্ছে টোল প্লাজা। তা ওরা কিন্তু ওই রোড অতিক্রম করেই এখানে অবস্থান করতেছে। তার আমি যদি পিছন দিক থেকে ধাওয়া দিতে পারি তাহলে ওরা পিছনে হটতে বাধ্য। তখন ওইখানের কিছু বড় ভাই আমাকে বললো যে ভাই আপনার সাথে যেহেতু অনেক ছেলেপেলে আছে, আপনারা যারা মাদ্রাসার আছেন তারা পিছন দিকটা একটা ধাওয়া দেন। তখন আমি ওই পাশ দিয়ে একটা গলি আছে, ওটা হচ্ছে দারুল হাবিব মাদ্রাসার একটা রোড বলে, ওইটা নূর মসজিদ গলি, নূর মসজিদ গলি, ওইখানে একটা সাইনবোর্ড আছে দারুল হাবিব মাদ্রাসা। তা আমি ওইখানে যাওয়া মাত্রই পুলিশ আমাদের সাথে কথা বলার জন্য ইশারা দেয়। তখন হাইওয়েতে যেই যারা ছিল তাদের মধ্য থেকে 2 জন হাত সিলিন্ডার করে সামনে অগ্রসর হয়। আমরা তখন ওইখানে দাঁড়ায় দেখতেছি বিষয়টা। তখন পর্যন্ত বিষয়টা নর্মাল, খুবই নর্মাল। আচ্ছা, পুরা পুলিশও খুবই স্বাভাবিকভাবে আচরণ করছে। তখন ওরা যখন গলি বরাবরটা আসলো হাইওয়েতে, ঠিক সেই সময় ঠাস ঠাস করে 2টা গুলি একটার বুক ভেদ করে চলে গেল আর একটা মাথায় লাগলো।
সাথে সাথে দেখলাম লুটায় পড়ছে। মানে ওই সময়ের যে সিচুয়েশনটা, মানে বলতে গেলে গাল লোম খাড়া দিয়ে ওঠে। এই দৃশ্যটা মূলত হচ্ছে যাত্রাবাড়ি প্রেক্ষাপট 5 তারিখের প্রেক্ষাপটের মূল ঘটনা। এইটা হচ্ছে সূচনা লগ্ন। 5 তারিখে সব কিছু ঠান্ডা, সমস্ত বাংলাদেশে যখন উদযাপন করতেছে, ঠিক সেই সময় রক্তাক্ত যেই যাত্রাবাড়ি বলা হয় সেটার সূচনাটা হয় এখান থেকে। তখন আমি নারায়ে তাকবীর স্লোগান দিচ্ছি। আসলে নারায়ে তাকবীর স্লোগানের মাধ্যমে কিন্তু আন্দোলনটা আরও, যারা হচ্ছে পিছু হটে যাচ্ছিল, যারা দৌড় মেরে পালাচ্ছিল, তারাও কিন্তু আবার সামনে চলে আসতো। তা আমি, আমার ভিতরে যে জিনিসটা কাজ করতেছিল যে আমার লাশটা নিয়ে আসতে হবে। কারণ আপনারা সকলেই জানেন যে ওই মুহূর্তটাতে প্রচুর পরিমাণ লাশ গায়েব করা হতো। আমি যখন গলি থেকে সামনে যাচ্ছি, আমার ছেলেপেলেরা পিছনে আছে, কিন্তু আমার মানে কেমন জানি একটা, মানে আমি যেমন কান্না করতেছি, জোরে জোরে চিৎকার দিয়ে কান্না করতেছি, আবার স্লোগান দিচ্ছি। ওই সময়টাতে আমার পাশে হচ্ছে 2-3 জন, আর পিছনে অনেক 2-3 হাত পিছনে আরও অনেক মানুষ আছে। তারা হচ্ছে ওই দিকে দৌড় দেওয়ার একটা ইয়ে নিয়ে মনোভাব ছিল, কারণ এই যে পুলিশ গুলি করতেছে। ঠিক সেই সময় আমি 1 পা 2 পা করে সামনে আগাইছি। ওই সময় আমার পাশে যে ছিল রবিউল ইসলাম তন্ময়, সে বলছে মাকসুদ ভাই আপনার গুলি করলো, বলে পরে আমার কলারটা ধরে যেই টান দিছে, ঠাস করে গুলিটা এসে তার মাথা ভেদ করে বেরোয় চলে গেল। মানে মানে আপনি দেখতেছেন যে আপনাকে বাঁচাইতে গিয়ে আপনার সহযোদ্ধা আপনার সাথে আন্দোলনে আসছে এবং সে আন্দোলনে আছে এমন একটা পার্সন আপনার চোখের সামনে লুটিয়ে পড়লো এবং আমার বুকের উপরে, তার শরীরটা যে ভূমিকম্প হইলে যেভাবে কাঁপে, মানুষের দম বের হওয়ার আগে থরথর করে কাঁপতেছে। মানে আমি তখন তো এমনি কান্না করতেছি, তখন আমাকে ধরে রাখার মতো কেউ নাই। তখন আমি মাথার 2 ছিদ্রটা আঙ্গুল দিয়ে ধরে রাখছি শুধু রক্তটা বন্ধ করার জন্য। আচ্ছা, পুরা জুব্বা রক্তে রঞ্জিত হয়ে গেছে। আমি চিৎকার দিয়ে লাশটা ধরে চিৎকার দিয়ে কান্না করতেছি। তখন লাশটাকে একটা ভ্যানে করে মেডিকেলে পাঠানো হয়। আমি বারবার, আমাকে যেই ছেড়ে দিচ্ছে আমি সামনে চলে আসতেছি। বড় মাদ্রাসার, যাত্রাবাড়ি বড় মাদ্রাসার স্টুডেন্ট নোমান বিন নুর ইসলাম, ও আমাকে জাস্ট এই যে ইয়ার যে লাইট ল্যাম্পপোস্ট আছে, ল্যাম্পপোস্টের সাথে এইভাবে ধরে আমাকে জড়ায় রাখছে যে ভাই আপনি যায়েন না, আপনি মারা যাবেন, আপনি যায়েন না। আমি বলছি না, আমাকে বাঁচাইতে গিয়ে মারা গেছে, আমি তার বদলে নেবই। যখন আমাকে বাঁচাতে গিয়ে সে গুলিবিদ্ধ হলো এবং আমার কোলে লুটিয়ে পড়লো, তখন আমি একটা ট্রমার মধ্যে চলে গেলাম। মানে একদিকে হচ্ছে মাত্রই দেখলাম 2 জন মানুষ শহীদ হতে, ঠিক সেই মুহূর্তে আমাকে বাঁচাতে গিয়ে একজন মারা যাচ্ছে, এবং সেই সময়টাতে আর একটা গুলি এসে, একজন ক্যামেরাম্যান ছিল, আচ্ছা, যে ভিডিও ফুটেজ নিচ্ছিল, বুকের উপর একটা মানে ব্যাগও ছিল, তার বুকে বিদ্ধ হয় বুলেট। 2টা মানুষ কিন্তু আমার পাশে, একটা আমার কোলে আর একজন আমার সাইডে। এই যে সিচুয়েশনটা, এটাতে আমি পুরো এক ধরনের পাগল মতো হয়ে গেছিলাম যে না, আমাকে সামনে যাইতেই হবে, যে মারছে তাকে আমাকে মারতে হবে, এরকম একটা মেন্টালিটি তৈরি হয়ে গেল। লাশটা মানে একটা লাশ তো সামনে পড়ে আছে, আর আমার সাথে যে মানে আমার কোলে যে তার 2 মাথার যে ছিদ্র হয়ে গেছে, ওটা আমি ধরে রাখছি, কিন্তু রক্তে, মানে এত রক্তের ফোর্সটা প্রচুর বেশি, পুরা শরীরটা আমার ভিজে গেল। তখন একটা ভ্যান ডেকে ভ্যানে উঠানো হলো, টেনে নিয়ে যাচ্ছিলাম আর কি। পরে অনেকে এসে ধরলো। তারপরে ওই সময়টাতে আমার ভিতরে যেই আগুনটা কাজ করতেছিল সেটা হচ্ছে যে না, আমাকে যাইতে হবে, লাশটা কোনো রকম বুঝায় দিয়ে আমাকে সামনে যাইতে হবে। ঠিক সেই সময় সহযোদ্ধা যারা ছিল, বিশেষ করে নোমান বিন নুর ইসলাম, বড় মাদ্রাসার ছাত্র, সে আমাকে মানে একেবারে মানে জড়ায় ধরে, মাকসুদ ভাই যায়েন না, আপনি মারা যাবেন ভাই, একজন হারাইছে, আমরা আর হারাইতে চাই না। আমি তখন মানে চিৎকার দিয়ে কান্না করতেছি আর বলতেছি না, আমাকে যাইতে হবে, আমাকে বাঁচাইতে গিয়ে মারা গেছে ভাই, আপনি বুঝতে পারতেছেন না বিষয়টা। তখন বলছে ভাই সব হবে, সব আমাদের জয়ী হবে, আমরাই বিজয়ী হব, একটু ধৈর্য ধরে। তখন আমাকে 5-7 জন মিলে যাত্রাবাড়ি বড় মাদ্রাসার ভিতরে নিয়ে যাওয়া হয়।
সেখানে গিয়ে মূলত আমাকে একটু বিশ্রামের জন্য অর্থাৎ পানি টানি দেওয়া হয়। ওই সময়টাইতে ওই যে ছবিটা ভাইরাল হয়েছে ওইখানেই তোলা। ওখানে তোলা। হ্যাঁ, ওইখানে একটা পরামর্শ হয় এই রেদওয়ান সাহেব ওনার সাথে, যে আমরা জুব্বাটা নিয়ে স্লোগান দিব যাতে করে ছেলেরা উদ্বুদ্ধ হয় এবং গেটের বাইরে আন্দোলনে সম্পৃক্ত হয়। ওই সময়টা নামাজের সময় ছিল, যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় নামাজের সময় ছিল। তো নামাজ পড়ে যখন ছেলেরা বের হয়েছে তখন আমরা স্লোগান দিচ্ছি, কিন্তু ছেলেরা আসতে চাচ্ছে কিন্তু গেট আটকানোর কারণে বের হইতে পারতেছে না। তখন আমি 5 ধাক্কা দিয়ে গেট ভেঙে ফেললাম, গেটের তালা ভেঙে ফেললাম। তখন আমাদের সাথে বহু ছেলেপেলে বেরিয়ে আসলো। এই হচ্ছে আপনার যাত্রাবাড়ি সংগ্রামের প্রথম, মানে ওই যে 5 তারিখের গণহত্যার প্রথম কাহিনী। আচ্ছা, যে ছেলে মারা গেল পরবর্তীতে তার দাফন কাফন? হ্যাঁ, এরপরে ছেলেপেলেরা যখন সবাই বাইরে আসলো তখন আমি বাইরে বিশাল স্লোগান দিয়ে দিয়ে সবাইরে উত্তেজিত করে ফেললাম। তখন ওর ফোনটা আমার কাছে ছিল, একটা ফোন আসলো, ওর বাবার ফোন। আমি বললাম যে আপনার ছেলেকে মেডিকেলে নেওয়া হয়েছে, আপনি একটু মেডিকেলে যান। আর কিচ্ছু বলি নেই, কারণ আমি কিভাবে বললাম, আমার বলতে আমার কান্না চলে আসতেছে। তখন উনি বলছে কেন, আমার ছেলের কি হয়েছে? তো আমি বলছি আপনি যান, আপনি ওইখানে গেলে বুঝবেন। তখন ওই সময় সিচুয়েশনটাতে এমনই ছিল যে ছেলে বের হয়েছে কোনো এক কাজে, বা বাপকে বলছে যে আমি একটু অন্য কাজে যাচ্ছি বা বাজারে যাচ্ছি, কারণ আন্দোলনের কথা বললে তো আসলে অনেকে আসতে দিত না। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে যে ওই ছেলেটা কত আদরের ছেলে ছিল, ওর বাবার মুখ থেকে শোনা। বিয়ের প্রায় 20 বছর পরে ওই সন্তান জন্ম। আচ্ছা, এরপরে আমরা মেডিকেলে আসলাম, আমি নিজেই আসছি। আসার পরে ওর বাবাকেও দেখা হলো। ওর বাবা যে আমাকে জড়ায় ধরে যে কান্নাটা করতেছিল, ওর বাবাকে আমি বলতে পারতেছি না যে আপনার ছেলে আমাকে বাঁচাইতে গিয়ে মারা গেছে। আমি কেমন যেন এই জিনিসটা বলতে গিয়ে নিজেই লজ্জাবোধ করতেছি যে আমি কিভাবে বলবো যে আপনার ছেলে মারা গেছে আমাকে বাঁচাইতে গিয়ে। তখন উনি আমাকে জড়ায় ধরে অনেক কান্না করে। তখন আমরা যখন অ্যাম্বুলেন্স নিয়ে বাড়িতে ওদের বাসায় যাচ্ছি, ঠিক তখনও গুলি ছুটতেছে পুলিশ বাহিনী। এটা কোথায়? এটা ওই আমরা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি, মানে একটু ঘুরে যাইতে হচ্ছে, সরাসরি তো আসতে পারতেছি না। আমরা উঠছি হচ্ছে মেডিকেল দিয়ে, আপনার চানখার পোল দিয়ে উঠছি, ফ্লাইওভারে উঠছি। উঠে ওই যে যাত্রাবাড়ির ওই সাইড দিয়ে আপনার ধুলাইপাড়ে নামবো, ধুলাইপাড়ে নেমে ওই সাইড দিয়ে ভিতরে ঢুকবো। এখন ধুলাইপাড় ওই সময় লীগ বাহিনী ছিল না, যার কারণে ওই পাশটা যাওয়াটা আমাদের জন্য নিরাপদ ছিল। এজন্য আমরা ওই পাশটা রওনা হয়েছি। আমরা যখন ফ্লাইওভারের উপরে, তখন গুলি ছুড়ে তো ওরা তো দেখেও না যে গুলিটা কোথায় যায়। একেবারে মানে আমাদের যে অ্যাম্বুলেন্সের আশেপাশে দিয়ে গুলি চলে যাচ্ছে। তখন আমরা কোনো রকম তাদের বাসায় দিয়ে আমরা জাস্ট বিদায় নিয়ে আসি যে আপনার ছেলে মারা গেছে, আমরাও সেই রাস্তায় দৌড় দিচ্ছি, আমাদেরকে বিদায় দেন। তখন যেই দোয়াগুলো আমাদের জন্য দিছে, এটা আজীবন আমাদের জন্য অনেক স্মরণীয় হয়ে থাকবে। এরপরে তাকে আর পরবর্তীতে আর তার ফ্যামিলির সাথে এখন যোগাযোগ আছে? যোগাযোগ তারা ঢাকাতে নাই, আমি যতটুকু শুনছিলাম, এবং ওদের নাম্বার ছিল আমার কাছে। এবং যাত্রাবাড়িতে স্মৃতিফলকটা করছে না শহীদদের, সেখানে ওদের নাম্বার সব কিছু আছে। আমি যোগাযোগ করার চেষ্টা করছি, ওনারা ঢাকাতে নাই। মানে হয়তো বা কোনো অভিশপ্ত জায়গা থেকে হয়তো ওনারা মুক্তি পাওয়ার লক্ষ্যে হয়তো ছেড়ে দিছে। এবং তারা চায়নি যে আসলে ঢাকা শহর যেহেতু একটা তাদের সন্তান হারানোর একটা বেদনা টাইপের স্মৃতি, সারা জীবন এটাকে দেখুন। এই যে মাইলস্টোনের ঘটনার পরেও কিন্তু এরকম অনেক ফ্যামিলি আছে যারা পুরো ঢাকা ছেড়ে চলে গেছে, কষ্টে বেদনায় যে এখানে আমি কিভাবে থাকবো, এখানে তো আমার ছেলের মৃত্যুর সেই হৃদয় বিদারক দৃশ্য এখানে। এটা অনেক বিষয় থাকে। আপনার আম্মু যখন শুনছে যে একটা ছেলে আপনাকে বাঁচাইতে গিয়ে মারা গেছে, তখন আপনার আম্মুর অবস্থা? এই আন্দোলনের এইখানে একটা বিশেষ ঘটনা, সেটা হচ্ছে আমার 5 তারিখে আন্দোলনের আগের রাতের কথা, অর্থাৎ 4 তারিখ রাত। আপনারা সকলে জানেন যে 4 তারিখে কুমিল্লাতে একটা খুবই মর্মাহত একটা ঘটনা ঘটছিল। সেটা হচ্ছে একটা মেয়ে একটা বাড়িওয়ালাকে বলছিল যে আঙ্কেল আপনি দরজা খোলেন, আমাদেরকে গুলি করতেছে। কিন্তু সেই বাড়িওয়ালা দরজা না খোলার কারণে সেই মেয়ে শহীদ হয়। এই ভিডিওটা যখন আমি রাত্রে দেখতেছি, তখন আমার শরীর মন সব কেমন জানি পাথরের মতো হয়ে যাচ্ছে। একটা জেদ কাজ করছিল। জেদ মানে কি,
এত আগুন কাজ করতেছে ভিতরে যে যদি আমি সামনে যদি 1,00,000 পুলিশ থাকে, আমি ওই 1,00,000 পুলিশের বিরুদ্ধে একা দাঁড়াইতে সক্ষম, এরকম সাহস এবং এরকম হিম্মত নিয়ে আমার ভিতরে চলে আসছে। তখন আমি মাকে ফোন করছি, বললাম যে কেমন আছো? কই ভালো আছি। আব্বু শরীরের অবস্থা কেমন? ভালো আছে। তখন বললাম যে মানসিকভাবে একটু কিছু কথা বলবো, একটু শোনো। তা বলছে হ্যাঁ বল। কই তোমরা তো আর ফেসবুক ইউজ করো না, সব জানো বাংলাদেশে কি হচ্ছে? হ্যাঁ শুনি তো। কই সিচুয়েশনটা এমন যে তোমার ছেলে ফিরে আসবে কি না এটা কিন্তু বলা যায়, এই নিশ্চয়তা নাই। তখন আমি একটা উদাহরণ দিচ্ছি তাকে, যে দেখো আপনার মাকে, হ্যাঁ আমার মাকে আমি উদাহরণ দিচ্ছি, ধরো তোমার ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তুমি কি বলবা? তখন মা বলতেছে যে এটা তো অকাল মৃত্যু, যেরকম বলে যে আল্লাহ দিছিল নিয়ে গেছে, এটাই এইভাবেই বুঝটা দিয়ে থাকে, এরকমই বুঝ দেব। তখন আমি বলতেছি এইভাবে অনেক বিষয় বলে লাস্টে বলতেছি যে তোমার ছেলে দেশ স্বাধীন করতে শহীদ হয়ে গেছে, তুমি কি বলবা? তখন আম্মু পুরা চুপ, কোনো কথা বলে না, কিন্তু আমার অঝোরে আমি কাঁদতেছি। মানে আমি এদিক থেকে মনে করেন আমার চোখ বুক ভেসে যাচ্ছে কান্নায়, কারণ আমি তো আন্দোলনের সময়ের ভিতরকার বিষয়গুলো বুঝতেছি যে এই আন্দোলন থেকে বেরোনো যাবে না, কারণ আমার সাথে যে আন্দোলনে যাচ্ছে সে পরের দিন হয়তো বা মৃত্যু, আমার সাথে যে যাচ্ছে তার চোখ নাই। তো এই আন্দোলনে যে বুলেট আমার বুকে লাগবে না এর কোনো নিশ্চয়তা নাই। তা ওই সময়টা আমি মাকে যখন বললাম, মা সম্পূর্ণ চুপ, কোনো কথা বলেন। আমি সম্পূর্ণ বিদায় নিয়ে ফোনটা কেটে দিলাম, দিয়ে আমি ফোনটা বন্ধ রেখে ব্যালকনিতে একা অঝরে কাঁদছি। মানে ভিতরে এমন একটা জিদ কাজ করতেছে যে শহীদ হওয়াটাই কেমন সব থেকে মূল বিষয় হয়ে দাঁড়াইছে, যে আমি মানে মানুষ করে না জীবনের প্রতি আর কোনো আকর্ষণ নাই দুনিয়ার প্রতি। আরে ভাই কিভাবে থাকবে? ধরেন আপনি আমার বন্ধু, ধরেন আপনি বন্ধু হন, আপনাকে আমি দিনে 3 বার দেখি, দোকানে গেলে দেখি, আসতে গেলে দেখি, আপনি আমার সাথে হঠাৎ করে দেখা বন্ধ করে দিছেন কেন? আপনি শহীদ হয়ে গেছেন। এই যে সিচুয়েশনটা, এই জিনিসটা তো একটা আগুনের মতো কাজ করে, এটা ভিতরের জিদ কাজ করে, যেটা সম্ভব না। এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাকে মানে যেভাবে আমরা আন্দোলন করতেছি এভাবে সম্ভব না, দরকার পরে আমিও মারা যাব, কিন্তু তবুও দেশ স্বাধীন হওয়া দরকার। এই আকাঙ্ক্ষা থেকে 5 তারিখে আমাদের সূচনা শুরু হয় আন্দোলন সংগ্রামের। আন্দোলনে তো আপনি 5 তারিখ আগে থেকে যুক্ত? হ্যাঁ, আমি মূলত আমি অনলাইনে লেখালেখি আগে থেকেই করতাম। আমার বিগত দিনেও অনেক বাজে অভিজ্ঞতা আছে আওয়ামী লীগের মাধ্যমে। সেই ধারাবাহিকতায় এই আন্দোলনের শুরু থেকে লেখালেখির মাধ্যমে ছিলাম, এবং সর্বোপরি 15 তারিখ সশরীরে এই আন্দোলনকে বেগমান করার লক্ষ্যে সশরীরে আন্দোলনে সম্পৃক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে 7 তারিখে এবং 11 তারিখে আমি এমনি দেখতে গেছিলাম। আচ্ছা, এটা আমি বলি সব জায়গায় যে আমি এমনি দেখতে গেছি যে আন্দোলনটা কেমন হচ্ছে, বা শাহবাগে গেছিলাম 11 তারিখে ব্লকেটে যে এটা কেমন হচ্ছে। তখন তো এটা কোটা বিরোধী আন্দোলন এবং খুব নর্মাল ছিল, তবে একটা সাড়া পড়ে গেছে সারা বাংলাদেশে যে এরকম একটা আন্দোলন হচ্ছে। কিন্তু 15 তারিখে ওই যে আপনার একটা মেয়েকে ওই যে হাতে লাঠি নেওয়া, এই যে বিভৎস যে দৃশ্যটা, এটা কিন্তু প্রত্যেকের অন্তরে নাড়া দিছে। এই আন্দোলনের মূল আমাদের মানে জান প্রাণ দিয়ে লড়াইয়ের শুরুটা হচ্ছে ওখান থেকে। এবং পরবর্তী যখন আবু সাইদ শহীদ হলো, আবু সাইদের যেই আপনি একটা জিনিস দেখেন, ওই যে দৃশ্যটা কেমন জানি মনে হচ্ছে তার পিছনে সমগ্র বাংলাদেশ, আর সে সামনে বুক টান টান করে দাঁড়িয়ে আছে। এই দৃশ্যটা যে কোনো মানুষের, সে যদি আওয়ামী লীগ হয়, আমি একটা জিনিস মনে করি ভাই, সে যদি আওয়ামী লীগ হয় তার ভিতরেও নাড়া দিবে। আর সে যদি মানুষের বাচ্চা না হয় তাহলে তার কিছু বলার আশা নেই। আচ্ছা, আমি শুনতে চাইছিলাম যে আপনার জন্য একটা ছেলে মারা গেল, এটা শোনার পর আসলে আপনার মায়ের মানে ওনার রিয়েক্টটা কেমন ছিল? দেখেন, ওই দিনকে আমার প্রায় 200-250টার উপরে কল আসছে। কারণ ওই যে লাইভ হয়েছিল, ওই যে আমার রক্তাক্ত অবস্থায়, ওই লাইভটা সারা বাংলাদেশে মোটামুটি ছড়ায় যায়। তখন আমার দুলা ভাইরা সবাই দেখছে, দেখার পরে মাকে বলছে যে ওর অবস্থা মনে হয় ভালো না।
তখন মা অনেকবার ফোন করছে, তখন আমার সাথে যে ছিল তাকে জিজ্ঞেস করছে যে ওর অবস্থা কেমন, তা বলছে না ও ভালো আছে। কয় ও কি মারা গেছে নাকি বেঁচে আছে? কয় বেঁচে আছে। কয় আলহামদুলিল্লাহ। এই বলার পরে আম্মু তো মূল দৃশ্যটা দেখেনি। পরবর্তী যখন আমার ওই লাল জুব্বাটা যখন আমি বাড়িতে নিয়ে গেছি, মা দেখে আর অঝরে কাঁদে, দেখে আর কাঁদে। তুমি কাঁদতেছো কেন? তোমার ছেলে তো বেঁচে আছে। কয় আমার ছেলে বেঁচে আছে, কিন্তু আমার ছেলেকে বাঁচাইতে গিয়ে যে মারা গেছে সে কোথায়? তা আমি বাধ্য হয়ে জামাটা, আমি বোনকে বলছিলাম যে জামাটা একটু লুকায় ফেলতে, যাতে করে মা ওইটা দেখতে দেখতে একটু মানে অন্যরকম হয়ে যাইতো যতবার মেন্টালি ভাবে একটু অসুস্থ হয়ে যাওয়া। কারণ আপনার বুঝবেন যে যারা একটু মানে আবেগপ্রবণ তারা কিন্তু এগুলো সহ্য করতে পারে না। মায়েরা তো এরকম আবেগপ্রবণ। মা তো মাই, পৃথিবীর সব মা সমান। এই হচ্ছে আমার মার রিয়াকশন রক্ত অবস্থায় বা এই দৃশ্য শোনার পরে। আপনার ফ্যামিলিগতভাবে ওই ফ্যামিলির সাথে যোগাযোগ হয়েছিল কিনা? আমাদের আসলে ওইভাবে যোগাযোগ সিচুয়েশন ছিল আসলে নাই। আর আম্মু এটা মানে অতটা ফোন টোন এগুলোর সাথে সম্পৃক্ত না বলে যে কিভাবে, আর ওইরকম শুধু দোয়াতেই সামিল রাখছে। আর আমি যখন বেঁচে বাড়িতে গেছি তখন তো আমাকে জড়ায় ধরে দীর্ঘ সময় ধরে কান্না করা, এটা আলাদা একটা ইতিহাস ছিল।